মধ্যরাতে গুলশানের একটি ফ্ল্যাটে অবৈধ অর্থ থাকার অজুহাতে একদল লোকের তল্লাশি। স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিস লুটপাটের অভিযোগ। আধা ঘন্টা ধরে দরজা লাইতে লাইতে ভাঙতেছে। এখন কি করব? বাইতে আমি সব খুলে খুলে লাইতে ভাগ্য বদলের আশায় লিবিয়ায় গিয়ে অপহরণের শিকার বহু বাংলাদেশি। মুক্তিপণ না দিলে চলে হত্যা, নির্যাতন, উদ্ধারে নিরুপায় মন্ত্রণালয়। আমি মেলা ক্ষতিগ্রস্ত, আমার প্রচুর টাকা ঋণ পান করে দিয়েছিলাম। সে সময় আমি কোন কাজই পাইছিল না, আমার স্বামী যাওয়া মাত্র এরকম ঘটনা ঘটেছিল। আমি বিশাল আকারেরই ক্ষতিগ্রস্ত। ঘুষ ছাড়া মেলে না কালিয়াকৈর পৌরসভার কোনো সেবা। সনদ পেতে চরম হয়রানি, অর্থের বিনিময়ে মেলে অপরিকল্পিত ভবনের নকশা। কাজ বন্ধ করে দেয় এবং ইনডাইরেক্টলি টাকা দাবি করে। আমরা বিল্ডিং এ কাজ করতে গেলে সে আমাদেরকে কাজ করতে দেয় না, সে টাকা চায়। যদি টাকা না দেই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে আমাদের কাজগুলো বন্ধ করে দেয়। মানিকগঞ্জের দেদারসে চলছে অবৈধ ইট ভাটা। সুবিধা পেয়ে নিশ্চুপ স্থানীয় প্রশাসন। কালো ধোঁয়ায় ফসলের ক্ষতি, বাড়ছে রোগবালাই। জয়পুরহাটে উৎপাদিত আলুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম লোকসানে চাষিরা। সংরক্ষণ করতে হিমাগারেও মিলছে না জায়গা। Down the track, finish it off, what a six. So India win by 4 wickets. এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার। ভারতের কাছে 4 উইকেটে হেরে বিদায়। কোহলির ব্যাটে 84 রানের চমক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত AHT ইমামের ছেলে তানভীর ইমামের বাসা সন্দেহ বিপুল পরিমাণ অবৈধ অর্থের মজুদের অজুহাত তুলে তল্লাশি চালিয়েছে একদল লোক। রাতে গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালঙ্কা সহ বেশ কিছু মালামাল লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও কোনো কথা বলেনি। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। রাত তখন প্রায় 12টা। গুলশান 2-এর 81 নম্বর সড়কের এইটাই নম্বরের বাসার নিচে মিছিল নিয়ে জড়ো হতে থাকে একদল লোক। এর আগে রাত প্রায় 11:30 সাংবাদিকদের কাছে খুদে বার্তা আসে স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা AHT ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। এ সময় প্রতিনিধি টিমের একজনের নাম্বারও দিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দাবি করেন বাড়িটি AHT ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের, যেখানে মজুদ আছে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ। অবৈধ অস্ত্র কথা শুনছি আমরা এখানে খবর পাইছি আওয়ামী লীগের অনেক লোক আছে এখানে। আমরা যে গোপন সূত্র খবর পাইছি যারা এখানে যে হত্যা মামলা আসামি তারা এখানে লুকিয়ে আছে এবং এই দেশের অনেক সম্পদ লুটপাট করে তারা এখানে রাখছে। এক পর্যায়ে তারা মেইন গেট খুলে বাড়িটির ভেতরে প্রবেশ করে। এ সময় 3 তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তারা বাসার সব আসবাব, লাগেজ, ডয়ার ও সিন্দুক তল্লাশি করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে প্রবেশাধিকার নিয়েও তারা যুক্তি দেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় গিয়েছি, তারা কেউ সারা দেয়নি। আমরা সারাদিন ধরে চেষ্টা করেছি, প্রশাসন সারা দেয়নি, তাই আমরা নিজ দায়িত্ব প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব। ডিভোর্স হলো ওরা থাকে, যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। প্রায় আধ ঘন্টা পর সেখানে পুলিশ এলেও তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই স্লোগান দিতে দিতে বের হয়ে যায় তারা। বাড়ির কেয়ারটেকার জানান এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা। এ সময় বাড়িটি থেকে স্বর্ণালঙ্কা সহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ করেন কেয়ারটেকার। পরে সেনাবাহিনী বাড়িটি পরিদর্শন করে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও জানান তিনি। আর দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মঙ্গলবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এরপর রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পরেই হবে জাতীয় নির্বাচন। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নির্বাচন পেছাতে কোন অজুহাত তৈরির পায়তারা জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, নতুন রাজনৈতিক দলের ভাবনা বাস্তবায়ন করতে হলে তাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। ইদানিং কারো কারো কথাবার্তায় ফ্যাসিস্ট মনোভাব প্রকাশ পাচ্ছে, যা দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতাল থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মহাসচিবের দ্রুত সুস্থতার পাশাপাশি দলের সংকটকাল পার করতে দেশবাসীর দোয়া চান তিনি। আমরা একটা দলীয় ক্রাইসিস আমরা একটা ফেস করতেছি, তা আপনারা দোয়া করবেন, যাতে দেশবাসীকে দোয়া চাই, যাতে দেশবাসী দোয়া করেন যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাতে সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি। কথা বলেন আওয়ামী লীগের বিচার ও নতুন রাজনৈতিক দলের দাবি দাওয়া নিয়েও। বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে, নিয়ম, অর্থাৎ ভোট, ইলেকশন, এর মাধ্যমে তাকে আগে আসতে হবে। যেটা আমার ইচ্ছা হলো আমি করব, না মানলে এটা ওরা স্বৈরাচারী হয়ে যাবে, এটা ঠিক না। তো কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে, এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত গ্রহণ করবে না মানুষ। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। বা নির্বাচন তো একদিন না, আরও তো হবে নির্বাচন, 5 বছর পর আবার নেওয়া হবে, তারপর আবার হবে, করবে। এই নির্বাচন করার জন্য তাদের সময় দিতে হবে, এরকম কোনো কথা তো নাই। কারো উপর মতামত চাপিয়ে দেয়া যথার্থ নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে কেউ যেন ফ্যাসিস্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরই ফ্যাসিস্ট না হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। টাকা ছাড়া কোনো সেবাই মেলে না গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সের মতো সেবা পেতেও গুনতে হয় অর্থ। না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয় সেবা প্রার্থীকে। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, টাকা দাও কাজ করাও। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, এমনকি পৌরসভা থেকে সাধারণ কাগজপত্র আনতেও গুনতে হয় টাকা। না হয় দিনের পর দিন ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে অনুমতির জন্য পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেবের অফিসে গেলেই প্রথমেই জানতে চাওয়া হয় কাজটা কত টাকার। মোটা অঙ্কের ঘুষ দিলে নিয়ম নীতি ছাড়াই অল্প সময়ে কাজ হয়ে যায়, আর টাকা না পেলে অসংখ্য নিয়মকানুন আর ত্রুটি দেখিয়ে আটকে রাখা হয় ফাইল। এ যেন মোতালেবের হাতেই ভবন নির্মাণে অনুমোদন। টাকা দিলেই কোনো ধরনের নকশা যাচাই বাছাই ছাড়াই অনুমোদন পায় অপরিকল্পিত ভবন। এর ফলে একের পর এক তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাধা সৃষ্টি করে উনি
কাজ বন্ধ করে দেয় এবং ইনডাইরেক্টলি টাকা দাবি করে। পৌরসভার নিয়ম না মেনে যে কাজ করতেছে এটার বিরুদ্ধে অনেকবার অভিযোগ করা হয়েছে, ওনাদের কোনো রিয়াকশন নেওয়া হয়নি। আমরা বিল্ডিংয়ে কাজ করতে গেলে সে আমাদেরকে কাজ করতে দেয় না, সে টাকা চায়। যদি টাকা না দেই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে আমাদের কাজগুলো বন্ধ করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেন পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেব। প্ল্যান অনুমোদনে আমার কোনো ভূমিকা নাই। যদি এরকম কোনো অভিযোগ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে, এগুলাতে প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ কারণ নাই। ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরের দুটি পৃথক অগ্নিকাণ্ডে নিহত একজন এবং পুড়ে ছাই হয়ে গেছে 7টি দোকান। মঙ্গলবার রাত 12টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি ফার্মাসি সহ মুদির দোকানের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিয়ে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এদিকে জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি গ্রামে মঙ্গলবার রাত 7:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে আগুন লাগায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মানিকগঞ্জে ইটভাটার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। শীত মৌসুমে ভাটার চুল্লির কালো ধোঁয়া বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এসব ইটভাটায় যাচ্ছে শত শত একর কৃষি জমির টপ সয়েল। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে অবৈধ ভাটা বন্ধে মানববন্ধন সহ বিক্ষোভ করলেও হচ্ছে না আইনগত ব্যবস্থা। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বায়ু দূষণের ভয়াবহতার কবলে পড়েছে ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জ। অবৈধ এসব ইটভাটাগুলো প্রতি বছরই জরিমানা বা বন্ধ করে দেওয়া হলেও অদৃশ্য শক্তিতে সব ভাটাই চলছে বছরের পর বছর। অভিযোগ রয়েছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ ইটভাটাগুলো চলছে। ভাটার চুল্লি ও চিমনি দিয়ে ধোঁয়ায় গাছপালা নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে কৃষিজমি, আবাদ জমি পরিণত হচ্ছে ডোবা নালায়। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। মানিকগঞ্জে 115 ইটভাটার মধ্যে এবার 15টি ভাটাকে অবৈধ ঘোষণা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ভাটা চলছে বলে স্বীকার করেন এক ভাটা মালিক। ডিসির অনুমোদন লাগবে, ডিসির অনুমোদন দেয় নাই, তারপরে আর পরিবেশের ছাড়পত্র আর দেয় নাই। এটা আসলে বলতে গেলে তো তাই অবৈধ হিসাবে তো হয়। আর ম্যানেজ বলতে আসলে কি বলবো, আর এইভাবেই চালাইতেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ ভাটা দ্রুত বন্ধের জোর দাবি জেলা পরিবেশ ও কৃষিজমি রক্ষা কমিটির। কৃষি ভূমি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথমত অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, একই সাথে কৃষিভূমি নষ্ট হচ্ছে। কাজেই একদিকে কৃষিভূমি রক্ষা করা, অন্যদিকে মানুষের জীবন রক্ষা করা, প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে পরিবেশ অপরিহার্য। বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কথা জানান বিশেষজ্ঞরা। ভাটা পরিবেশ এবং মানবদেহের দুইটারই ক্ষতি করে। কোনো ব্যক্তি দীর্ঘদিন এই ডাস্ট এক্সপোজারে থাকে তাহলে তার এবং মরণবিধি ক্যান্সারও হতে পারে লাংস। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অন্যান্য যে ইটভাটাগুলো রয়েছে তার বিরুদ্ধে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আলু আবাদ করে চরম বিপাকে পড়েছেন জয়পুরহাটের প্রান্তিক চাষিরা।
উৎপাদন খরচ বেশি হলেও বাজারে দাম না থাকায় গুনছেন লোকসান। আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে হতাশা আরও বেড়েছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করেছে হিমাগার কর্তৃপক্ষ। সহকর্মী রেজাল করিম রাজার পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাট, তবে রোপণের সময় ব্যবসায়ীদের সিন্ডিকেটে বীজ সার চড়া দামে কিনতে হয় চাষিদের। এতে প্রতি বিঘা আলু উৎপাদন খরচ বেড়ে দাঁড়ায় 40 থেকে 50 হাজার টাকা। কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে প্রতি মণ 500 থেকে 550 টাকা দরে। তাই লাভের আশায় প্রান্তিক চাষিরা আলু সংরক্ষণ করতে চাইলেও হিমাগারে মিলছে না জায়গা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। প্রদর্শন মালিকেরা আমাকে স্লিপ দিচ্ছে না, আমাদের ব্যবসায়ীদের আলু এরা ঢোকাইছে সিন্ডিকেট করে, আর আমাদের সাধারণ কৃষকের আলু এরা নিচ্ছে না। বড় বড় ট্রাকগুলো ঢুকতেছে, ওদের আলু নিচ্ছে, আমাদের কৃষকের আলু নিচ্ছে না। সংগ্রহ করার জন্য আগ্রহ করলাম কিন্তু পাচ্ছি না, না পাওয়ার কারণে বাজারজাত করেই দিলাম আমরা আলু। আবার সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাইছেন হিমাগার কর্মকর্তারা। কৃষক যদি গত 2 বছর আলুর দাম বেশি পায়, যদি ঝুঁকি নিতে চায় যে তার উৎপাদে তার 2 বিঘা জমিতে আবাদ হয়েছে, সে 2 বিঘা সম্পূর্ণ আলু যদি স্টোরে রাখতে চায়, তাহলে তো স্বাভাবিকভাবেই স্টোরে মানে ক্যাপাসিটি বাইরে চলে যাবে, কাট দেওয়া যাবে না। আলু সংরক্ষণে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। কৃষককে অযথা অযৌক্তিকভাবে আলু সংরক্ষণ করতে দেয়া না হয়, এ বিষয়ে যদি আমরা কোনো তথ্য পাই বা কোনো অভিযোগ পাই, তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজ উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছর 43,470 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 10,500,000 মেট্রিক টন, আর হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজবাড়ীতে প্রতি মণ রসুন বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দাম কমার কারণ কি এবং এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি বলছে? ধন্যবাদ। তবে আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় পেঁয়াজের পরে এখন কৃষক রসুন উঠাতে শুরু করেছে, আর কয়েকদিন পরে আবার কিন্তু হালি পেঁয়াজও উঠাতে শুরু করবে। তবে পেঁয়াজে যেরকম লোকসান গুনতে হয়েছে কৃষক কিন্তু রাজবাড়ী জেলার বিভিন্ন কৃষক যে বিষয়টি বলেছেন যে পেঁয়াজে তাদের অর্ধেক কিন্তু লোকসান গিয়েছে। 1 বিঘায় 60,000 টাকা খরচ গেলেও তাদেরকে 30,000 টাকা উঠাইতেও হিমশিম খেতে হয়েছে, এতটাই দাম কমে গেছে। এখন যারা রসুন উঠাচ্ছে তাদের কিন্তু একই অবস্থা। রসুনের যে দামটা রয়েছে, কৃষক কিন্তু যেটা বলছেন যে 15 থেকে 20 দিন আগেও কিন্তু 4 থেকে 4,500 টাকা মন রসুন বিক্রি করেছে, কিন্তু হঠাৎ করে রসুনের দাম কমে আসার কারণে কৃষক হতাশ হয়েছে। কারণ এখন 1 মন পেঁয়াজের দাম গতকালকে পর্যন্ত বিক্রি হয়েছে 22 থেকে 2300 টাকা, যা গত 2 হাট আগেও কিন্তু তাদেরকে 4,000 টাকা বা 3,500 টাকা বিক্রি করছে। তো কৃষক যেটা বলছে যে পেঁয়াজে তাদেরকে লোকসান গুনতে হয়েছে। পাশাপাশি এখন যদি তাদের একটা আশা ছিল যে রসুনের যে লাভটা করবে সেই লাভ দিয়ে তারা পেঁয়াজের লোকসানটা কেটে উঠতে পারবে, কিন্তু রসুনেও কিন্তু তাদেরকে হতাশ করেছে। কারণ রসুন যে বাজারে যে দামটা যাচ্ছে তা দিয়ে কিন্তু তাদেরকে যেটা ব্যয় হচ্ছে সেটা ব্যয় উঠানো সম্ভব হচ্ছে না বলে কৃষক জানিয়েছেন। তারা জানিয়েছেন যে 2,500 টাকার অধিক কিন্তু তাদেরকে প্রতি মণ রসুন উৎপাদন খরচ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু 2200 টাকা বা 2300 টাকা যদি বিক্রি করে তাদেরকে কিন্তু লোকসান গুনতে হবে। তারা জানিয়েছেন যে প্রতিটি বছরই যদি যখন কৃষক আমদানি করে তখন যদি এই পণ্যগুলি যদি দাম কমে যায় তাদেরকে নানা প্রকার যে তাদেরকে লোকসান গুনতে হয়, পরবর্তী যে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলাবে বলে তারা জানিয়েছেন। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পেঁয়াজ বা রসুনের যে দামটা তারা পরপর 2টি দামই কিন্তু তাদের লোকসান গুনতে হয়েছে। এই লোকসানের কারণে তাদেরকে কিন্তু পরবর্তীতে চাষটা করবে সে চাষের কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে আমি রাজবাড়ী জেলার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে রাজবাড়ী জেলার কৃষি প্রধান একটি জেলা, এই জেলার প্রত্যেকটি ফসলই কিন্তু ভালো হয়। তো পেঁয়াজেও কিন্তু কৃষক লোকসান গুনেছে এবং রসুনে কিন্তু তারা লোকসান গুনেছে। লোকসান হলে পরে কিন্তু তাদেরকে পরবর্তীতে যে তারা আগ্রহ হারিয়ে ফেলবে এই কথাটিও কিন্তু তারা কৃষি কর্মকর্তা কিন্তু
জিনিসটি বলেছেন, তবে দামটা নির্ধারণ করার ক্ষেত্রে তাদের কোনো হাত নেই বলে তারা জানিয়েছেন। তারা কিন্তু কৃষকদের যে পরামর্শটা দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ফসল উৎপাদন করার জন্য, তবে দামটা যদি সহানুভূতিশীল পর্যায়ে থাকে তাহলে কৃষক পরবর্তী চাষ করার আগ্রহ পাবে বলে তিনিও জানিয়েছেন। এই ছিল রাজবাড়ী জেলার রসুনের দামের সর্বোচ্চ সংবাদ। তুবা, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। ক্যাপসিকাম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কুষ্টিয়ার চাষিরা। এবার কুমারখালী উপজেলার অন্তত ৩০ জন কৃষক চাষ করেছেন উচ্চ মূল্যের এই সবজি। ফলনও ভালো হওয়ার পাশাপাশি বাজারে দামও পাচ্ছেন আশানুরূপ। চলতি মৌসুমে ইন্দ্রাগৌড় জাতের বিদেশি এই সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা। আগ্রহ বাড়াতে তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলতি মৌসুমে 10 বিঘা জমিতে ইন্দ্রাগোল জাতের বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করেছে অন্তত 30 জন কৃষক। এ চাষে ফলনও পেয়েছেন ভালো। প্রতি কেজি ক্যাপসিকাম বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা দরে। ফলে উচ্চ মূল্যের বিদেশি এ সবজি চাষে স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকেরা। বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ সবজিতে ভালো লাভ পাবেন তারা। আশা বাড়তেছি আগামী 2 মাসের যদি 7 সপ্তাহে যদি এরকম আরো 2000 থেকে 2200 কেজি প্রত্যেক সপ্তাহে উঠাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা সেল করতে পারবো। ক্যাপসিকাম উঠায় আমরা বিভিন্ন জায়গা সেল করতেছি, যেমন রাজশাহী, কুষ্টিয়া, তারপরে পাবনা, এদিকে ঢাকা। 17-18 বিঘা মতো জমি পেয়েছি, তো 25 থেকে 27 বিঘা আশা করতেছি নেক্সট ইয়ারে ক্যাপসিকাম। এদিকে স্বল্প সময়ে ক্যাপসিকাম চাষে ভালো ফলন ও লাভ হয় এ সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন অন্যান্য কৃষকেরাও। ভালো লাভের আশায় ঝুঁকছেন এ সবজি চাষে। এখানে আসছি মূলত ক্যাপসিকাম চাষ দেখতে আসছি আর কি। তো এসে যেটা দেখলাম মোটামুটি ভালোই লাগলো। ক্যাপসিকাম চাষ এই প্রথম আমাদের এলাকায়। হ্যাঁ, সবাই লোক আসতেছে, দেখছে, দেখে খুবই ভালো লাগছে। আর এই বিদেশি সবজি ক্যাপসিকাম চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা কৃষকদের কিছু পরিমাণে সহায়তা প্রদান করেছি, যার কারণে কৃষকরা গত বছর দাম ভালো পেয়েছিল। এই বছরে প্রায় 200 টাকা কেজি মূল্যে তারা বিক্রি করছে, আমাদের কাছে তথ্য এসেছে। আশা করি যে ক্যাপসিকামের উৎপাদন ভালো হবে এবং ভবিষ্যতে কৃষকরা আরও লাভবান হবে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদের উপজেলাতে নিয়ে যেয়ে ট্রেনিং করিয়েছি এবং আধুনিক উপায়ে চাষাবাদের পরামর্শ প্রদান করেছি। বিঘাপতি 1 লাখ টাকা খরচ করে 4 মাসে কৃষকেরা ক্যাপসিকাম চাষ করে লাভ পাচ্ছেন 2 লাখ টাকা। ফলে এ সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের মধ্যে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মমিন মসজিদ। এমন কাঠের তৈরি স্থাপত্য খুবই বিরল, যা নজর কাড়ে সবার। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য, ছবিতে সালমা জাহানের রিপোর্ট। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রাম, এখানে অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য মমিন মসজিদ। 1913 সালে বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকর নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। তখন বরিশালের স্বরূপকাঠি থেকে 22 জন কারিগর আনেন এবং চট্টগ্রাম ও বার্মা থেকে কাঠ সংগ্রহ করেন। এছাড়া মসজিদটির পরিকল্পনা, নকশা ও ক্যালিগ্রাফির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাটা ব্যবহার করা হয়নি। এমনকি এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। মসজিদের প্রবেশদ্বার এবং মেহরাবে ক্যালিগ্রাফির নকশা করা হয়। 7 বছর শেষে 1920 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে গোসল ও ওযু করেন আগত মুসল্লিরা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নামাজ আদায় করতে। আমরা এসে সবসময় এসে আজান দিই, মসজিদে নামাজ পড়ি। অনেক দূরান্ত থেকে পর্যটক আসে, তারা এসে দেখিয়া খুব সুন্দর বলে যে মসজিদটা খুব ডিজাইনের। দেখার জন্য আসছি চিটাগাং থেকে, এই মসজিদ দেখার জন্য। মমিন মসজিদ বিখ্যাত, আগের যুগের করা তো, সেই কারণে
অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে গত শতকের শেষের 2 দশক ধরে বৃষ্টির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হতে থাকে। ফলে স্থানীয়ভাবে মসজিদে টিনের বারান্দা দেওয়া হয়। এতে মসজিদের সামনের নান্দনিক শোভা নষ্ট হয়ে গেছে। আমাদের মসজিদের তুলনায় আমাদের মসজিদের মুসল্লি অনেক বেশি, যে কারণে আমাদের এখানে দেখা যাইতেছে যে মসজিদের বাহিরের যে অংশটা আছে এটা উপর থেকে একটা ছাউনির মতন দেয়া আছে, যে কারণে আমাদের মসজিদের মুসল্লি গরমের দিন আসলে বিশেষ করিয়া গরমে নামাজ পড়তে তাদের কষ্ট হয়। তবে জেলা প্রশাসক জানান মসজিদের শোভা বৃদ্ধির জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই মসজিদটিকে কিভাবে সংরক্ষণ এবং তার সৌন্দর্য আরও বৃদ্ধি করা যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, সেই জন্য আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা যদি আশ্বাস পাই তাহলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এশিয়ার এই দৃষ্টিনন্দন কাঠের মসজিদটি 1920 সালে প্রতিষ্ঠিত হলেও প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে আসে 2003 সালে। নিউজ ডেস্ক, দেশ টিভি।